সালাম আলাইকুম দর্শক। প্রসঙ্গ আলভি এবং ইকরা। ইকরার বিষয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন আলভি, এবং সে বলেছে এটি তার শেষ ফেসবুকে কোনো শেষ স্ট্যাটাস, শেষ কোনো লেখা। খুব মনোযোগ দিয়ে পড়তে বলেছে এবং খুব মনোযোগ দিয়ে পড়েছি আমি লেখাটা। আলভির কথা অনুযায়ী ইকরা আলভিকে বিয়ে করার পরে, যেহেতু পালিয়ে বিয়ে করেছে, তারপরে ইকরার বাবা মা ইকরাকে নিয়ে দ্বিতীয় আরেকটা বিয়ে দেয়, যেটি আলভিকে ডিভোর্স না করে। পরবর্তীতে ইকরা ভুল বুঝতে পেরে আলভির কাছে ফিরে আসে এবং আলভি ইকরাকে ক্ষমা করে দেয়। দেখেন, এতে করে এই ইনফরমেশনটা সত্য, এখানে মিথ্যা বা লুকাবার বা এটাকে এখনো কেউ প্রোটেস্ট করে নাই, কেউ চ্যালেঞ্জ করে নাই। দ্যাট মিনস কথা সত্য। আরো একটি কথা আলভি বলেছে যে 25, 26, 27 যেদিন ইকরা মারা যায় তার আগে, সেই দিন এবং আগের 2 দিন, এই 3 দিন ইকরা তার বাসায় মদ, গাঁজা সেবন করেছে, ঘুমের ওষুধ খেয়েছে। অর্থাৎ ইকরা এই ইকরার এই অভ্যাসটা আছে। এর আগে ইকরার বান্ধবী একটি সাক্ষাৎকারে দেখলাম মুখ ফসকে বলে ফেললো যে আমরা সারা রাত পার্টি করতাম। মানে তারা পার্টি করতো। ভাই, পার্টি, এই এই বয়সের ছেলেমেয়েরা পার্টি করবে, পার্টি মানে কি এটা আপনাদের বুঝে নিতে হবে। খুব বেশি কথা বলবো না এটা নিয়ে, কারণ ইকরা দুনিয়াতে নাই। তাকে নিয়ে খুব বেশি খারাপ কথা বলা এই মুহূর্তে সমাচীন হবে না। মেয়েটি চলে গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। কিন্তু আমি এর কনসিকুয়েন্সেস গুলো আপনাদেরকে একটু তুলে ধরি। আমাদের সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ার কথা বাদ দিই, আমাদের মিডিয়ার কথাও বাদ দিই, আমাদের লাইফে এমন অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো বাবা মা জানে না। বাবা জানলে সেটা করতে দিবে না। আলভি এবং ইকরা দীর্ঘ বছর বা মায়ের সঙ্গে থাকলো। হঠাৎ করে ইকরা মারা যাওয়ার কয়েক বছর আগে আলভি কেন বাসা পরিবর্তন করলো? তাহলে কি ইকরার এবং আলভির এই যে পার্টি, সারা রাত পার্টি করা, এই পার্টিতে তার মা কোনো প্রবলেম হচ্ছিল না, তার ভাই কোনো প্রবলেম হচ্ছিল? পার্টি করবে সারা রাত, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করবে, এটা এক একজনের ব্যক্তিগত বিষয়, সে কিভাবে তার জীবন যাপন করবে। কিন্তু সেই পার্টিতে যদি কোনো নেশাদ্রব্য থাকে, তাহলে সেই পার্টি অবশ্যই একটা ইম্প্যাক্ট ফেলে তার সন্তানের উপরে। এই যে আলভি রিজিকের ব্যাপারে খুব কনসার্ন, এই কনসার্নটা আলভি এবং ইকরার অনেক আগে দুইজনেরই কনসার্ন হওয়া উচিত ছিল। দেখেন, তারা দুইজন বিয়ে করেছে এমন একটা বয়সে, যে বয়সে আসলে বই খাতা নিয়ে সিরিয়াস থাকার কথা। বিয়ের পরে আলভি কোনো কাজ করা নেই, আলভির মা চাকরি করে আলভিকে এবং আলভির বউকে চালাইছে। এ ধরনের কথা শুনেছি, মানে এটাই বাস্তবতা। কারণ ওই বয়সে আলভি কি করবে, কি করার ছিল? অগত্যা খুব দ্রুত পয়সা কামানোর জন্য তাকে মিডিয়াতে নামতে হয়েছে। এখন মিডিয়াতেই একমাত্র কোনো সার্টিফিকেট লাগে না আয় করার জন্য। আপনি মডেল হবেন, কেউ আপনাকে বলবে না আপনার বিএ পাশের সার্টিফিকেট দেন। আপনি অভিনয় শিল্পী হবেন, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কোত্থেকে পড়ালেখা করছেন। মোটামুটি ঠিকঠাক মতো বাংলায় কথা বলতে পারলে, দেখতে ঠিকঠাক হইলে মডেলিং করা যায়, আর অভিনয়টা একটু জানলে অভিনয় করা যায়। তো যাই হোক, আলভির ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মোটামুটি ভালোই ছিল। সো সে ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম একটা প্রতিযোগিতা করে, সেই প্রতিযোগিতার মাধ্যমে, যেটা ইরফান সাজ্জাদ করেছিল, সেই প্রতিযোগিতার মাধ্যমে সে উঠে এসেছে। কিন্তু তাকে নিয়ে কেউ ওইভাবে, ইরফান সাজ্জাদকে যেরকম সুযোগ পাইছে অনেক বড় বড় নায়িকার সঙ্গে কাজ করার, সে বড় নায়িকাদের সঙ্গে কাজ করার ওরকম শুরুর দিকে সুযোগই পায় নাই।
তো তাকে ঈগলের শরণাপন্ন হতে হয়েছে একটা সময় গিয়ে, এবং ঈগল তাকে কিছু কাজ করেছে তাকে দিয়ে, যে কাজগুলো ঈগলের মতো করে পপুলার হয়েছে। কিছুটা পপুলার হওয়ার পরে আলভি ঈগল ছেড়ে দিয়ে চলে আসছে। তারপরে আলভি বুঝে গেছে যে ইউটিউবটা হচ্ছে গিয়ে তার মাধ্যম। ইউটিউবে কিছু টাকা খরচ করলে বা ইউটিউবের কিছু কাজ করলে সে ইউটিউবটার করে কেটে খাইতে পারবে, আর ভবিষ্যৎটা হচ্ছে ইউটিউবের মার্কেট। তো এই মুহূর্তে আলভি আর নিলয় আলমগীর এই দুজন কিন্তু ভালোই ইউটিউবটা জমিয়ে রেখেছিল বিভিন্ন ধরনের নাটক দিয়ে, এবং আলভির বলা যায় নিলয়ের পরে আলভির অবস্থান শক্তপোক্ত হয়ে গিয়েছিল। তো টাকা পয়সার মুখ তারা দেখতে শুরু করছে। তো টাকা পয়সার মুখ দেখতে শুরু করার সঙ্গে সঙ্গে এই যে নেশা, মদ, নারী এবং জুয়া, এই তিনটা জিনিস তাদেরকে পেয়ে বসেছিল। যেহেতু তাদের আগে থেকেই পার্টি করার অভ্যাস ছিল, সেই পার্টিটা তারা ছাড়তে পারে নাই। মোরওভার গার্ডিয়ান নাই তাদের কোনো, আলভির মা আলভির ফ্যামিলিতে নাই, আলাদা থাকে। ইকরার বাবা মা ইকরার সঙ্গে নাই। মানে এমন একটা বয়স থেকে তারা সংসার শুরু করেছে যে তারা আসলে সংসারটা কি জিনিস ওইটা ওইভাবে ঠিক মতো শিখে ওঠে নাই। এবং এমন অনেক এভিডেন্স আছে যে আলভি আর ইকরা দুজন একসঙ্গেই জুয়া খেলতো, একসঙ্গেই নেশা করতো, একসঙ্গেই মদ খাইতো। তো মদ, নেশা দ্রব্য এবং জুয়া এটা একটা মানুষের নৈতিক স্খলন ঘটায়। মানুষ তখন বুঝে না সে যে কি করছে। তো আলভি একটা চক্রান্তের শিকার হইতে পারে বা তার নিজের দোষে হইতে পারে, যে কোনো একটা চক্রান্ত। এই কারণে বলছি যে ভাই, আপনি প্রথম যে সিগারেটটা খাবেন, সেই প্রথম সিগারেটটা আপনি সরাসরি বাজারে গিয়ে সিগারেট কিনে সিগারেট খাবেন না। আপনি প্রথম সিগারেটটা খাবেন আপনার বন্ধুকে নিয়ে। আপনার বন্ধু আপনাকে বলবে একটু টাইনে দেখ, একটু ঠেনে দেখ, একটু খেয়ে দেখ। শুরু থেকে, জন্মের পর থেকে এডুকেশন যখন শুরু হয় আস্তে আস্তে, মানুষ যখন শিক্ষার আলোয় আসতে থাকে, তখন প্রত্যেকেই কিন্তু নেশাদ্রব্যকে ঘৃণা করে। তো আস্তে আস্তে তারা কিভাবে নেশাদ্রব্যের কাছে চলে যায়, এই বন্ধু বান্ধবের মাধ্যমে বা কাছের বড় ভাই, কাছের ছোট ভাই বা পরিচিত মানুষের মাধ্যমে। তো আলভির সঙ্গ কারা ছিল? আলভিকে কে নেপালে নিয়ে গেছে, সেখানে জুয়া খেলা শিখাইছে? আলভিকে কে এই পার্টি করার জন্য বলছে যে আলাদা একটা বাসা নাও, আমাদের পার্টি করতে সুবিধা হবে? আলভির সঙ্গে কারা পার্টি করতো, কারা জুয়া খেলতো, কারা অংশগ্রহণ করতো, কারা প্রমোট করতো, কারা তাকে বাহবা দিত? এই চক্রটাই হচ্ছে আলভির চক্রান্তের শিকার। ওই চক্রান্তের আলভি পড়ে। কারণ একটা ছেলে যখন বিপথে যায়, একটা হিরো, বিশেষ করে আমি ছেলে বললে ভুল হবে, সে এখন একটা নায়ক। একটা নায়ক যখন বিপথে যায়, তখন তার আশেপাশের মানুষ তাকে সেই পথে যাইতে যদি সহায়তা করে, তাহলে তারও একটা দোষ আছে। এখন কথা হচ্ছে যে আলভি মূল যে বিষয়টা বলছে তার বক্তব্যে, যে 25, 26, 27 সিসি ক্যামেরার তথ্য অবজার্ভ করে ওই দিন কি ঘটছিল ওই জিনিসটা যদি পুলিশ বের করে, তাহলে ইকরার মৃত্যুর আসল রহস্যটা বেরিয়ে যাবে। কারণ তিথির সঙ্গে আলভির সম্পর্ক তো আজকে থেকে না, কালকে থেকে না, বহু বছর ধরে। বহু বছর বলতে একাধিক বছর ধরে। তো সেটা আলভি, তিথি সেটা জানতো। তিথির বন্ধু বান্ধবরা বা আশেপাশের মানুষরা যেভাবে বলছে যে তিথিকে সবাই সতর্ক করেছে, তিথি সেটা মাইনে নিছে, মাইনে নিয়েই আগায় যাচ্ছিল। কিন্তু ওই দিন তাকে টেম্পার করা হয়েছে। ওই দিন সে কন্ট্রোল হারাইছে তার উপরে। সে এর আগেও, আলভির কথা মতো, সে এর আগেও অনেকবার সুইসাইডাল অ্যাটেম্প্ট নেওয়ার চেষ্টা করছে, বাট সিরিয়াস কিছু করে নাই। ওই দিন শি ওয়াজ সিরিয়াস যে সেটা করবে। এবং আপনারা জানেন যে ইকরার দরজা নক করছিল ওর, ইকরার সন্তান রিজিক, মা দরজা খোলো। সন্তানের কণ্ঠ তাকে আটকাইতে পারে নাই। তাহলে কতটুক সে হাইপার হয়ে গেছিল।
একটা মানুষ সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে থাকলে, একটা মানুষ যদি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে থাকে, সে এই ধরনের কাজ বা সন্তানটির ডাক আসতেছে এই সময় এই ধরনের কাজ কখনোই করতে পারে না। বরঞ্চ সন্তানের ডাক শুনে সে ওইখান থেকে ফিরে আসবে। সো তাকে ওভারডোজ করা হয়েছে। ইকরার ময়নাতদন্তটাও ইম্পর্টেন্ট। ইকরার শরীরে কতটুকু মাদক পাওয়া গেছে, সেটা কি ওভারডোজ ছিল কিনা, এই বিষয়টা ইম্পর্টেন্ট। তো আপনারা জানেন যে সবকিছুই কিন্তু ট্যাম্পার করা যায়। সিসি ক্যামেরার ফুটেজও ট্যাম্পার করা যায় টাকা দিয়ে, ময়নাতদন্তের রেজাল্টও টেম্পার করা যায় টাকা দিয়ে। সেটা যদি কেউ করে না থাকে, অরিজিনাল ময়নাতদন্তের রিপোর্ট আর সিসিটিভির ফুটেজ যদি পুলিশের কাছে গিয়ে থাকে, তাহলে আসল সত্যটা বেরিয়ে আসবে। আপনারা দেখেন, ভেরি রিসেন্ট আলভির বিরুদ্ধে ইকরার পরিবার আর কিন্তু কোনো বক্তব্য দিচ্ছে না। তারা কিন্তু মোটামুটি চুপ হয়ে গেছে। আলভির এক মামা একটা কেস করছে, বাট বাবা মা জানে তারা কি করেছিল। তার বাবা মা জানে, ইকরার বাবা মা জানে ইকরা কি করে, ইকরা কি খায়, ইকরা কি কোথায় যায়, ইকরা কিভাবে মানে চলাফেরা করে, সবকিছু তার বাবা মা জানে। ওই দিন যা বলছে সেটার কনসিকুয়েন্সেস যদি তারা কন্টিনিউ করতো, তাইলে বোঝা যেত যে না, এর ভিতরেও আরো কিছু আছে। সো আই থিঙ্ক যে অলরেডি ইকরার অরিজিনাল স্টোরিটা রিভিল হয়ে গেছে ইকরার পরিবারের কাছে। দেখেন, আমরা সোশ্যাল মিডিয়ায় শুরুতেই একটা জাজমেন্ট করে ফেলি। আমি আলভির পক্ষ নিয়ে কোনো কথা বলছি না। অনেকে হয়তো আমার এই কন্টেন্টটা দেখে বলবেন যে আমি আলভির পক্ষ নিয়ে কথা বলছি। আমি আলভির পক্ষ নিয়ে কথা বলছি না, কারণ আলভি আমার বন্ধুও না, তার সঙ্গে আমার কোনো লেনদেন নাই, তার সঙ্গে আমার কোনো কাজের পরিচয় মানে ওইভাবে ইয়ে নাই, সম্পর্ক নেই। সেও অ্যাক্টিং করে, আমিও অ্যাক্টিং করতাম, এইটাই একজন অ্যাক্টর হিসেবে তার সঙ্গে দেখা সাক্ষাৎ আমার হইতো, দ্যাটস ইট। আলভি ব্যক্তিগতভাবে আলভি সে খারাপ, সে দিদির সঙ্গে পরকীয়া করেছে, তার ব্যাপারে অনেক নায়িকা কমপ্লেন করছে। এখন হাতি গর্তে পড়লে সামসিকাও লাথি মারে। এতদিন কেন আলভির ব্যাপারে কোনো নায়িকা কমপ্লেন করে নাই? এটা কিন্তু একটা বিগ কোশ্চেন। কমপ্লেন যদি করারই যদি আগেই করতো, তাহলে কিন্তু ইকরা বাইচে যেত। আলভিকে নিয়ে মানুষের যে এত কথা, এই কথাগুলো যদি আগেই সোশ্যাল মিডিয়ায় তারা বলতো, আজকে হয়তো ইকরা বেঁচে যেত। আজকে হয়তো আলভির সঙ্গে ইকরা ডিভোর্স হয়ে যেত, ইকরা আলাদা জীবন যাপন করতো, সে বেঁচে থাকতো। কিন্তু তারা তখন কথা বলে নাই। যখন কথা বলছে তখন আর কিছু করবার নাই। এখন শুধু বিচারটাই তারা চাইছে। হ্যাঁ, বিচার হবে। আলভিও চায় বিচারের সম্মুখীন দাঁড়াইতে। আলভিও চায় যে শাস্তি হবে সেই শাস্তি সে মাথা পেতে নিবে। কিন্তু আলভির বক্তব্য থেকে যে জিনিসটা বেরিয়ে আসে যে আলভি বা ইকরা কেউ কিন্তু ধোয়া তুলসী পাতা ছিল না, বা আলভি বা ইকরার যে বন্ধু বান্ধব তারাও কিন্তু ধোয়া তুলসী পাতা না। ভাই, এমন বন্ধু বান্ধব দেখছেন যে বন্ধু বান্ধব রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত বাসায় মদ গাঁজা ঘুমের ট্যাবলেট নিয়ে পার্টি করে? কেমন বন্ধু বান্ধব তারা? আমাদেরও তো বন্ধু বান্ধব আছে। কালে বন্ধু, আমরা তো যোগাযোগ করার টাইম পাই না বন্ধু বান্ধবের সঙ্গে। কাজের প্রেশারে, অভিনয়ের প্রেশারে, শুটিং এর প্রেশারে, অন্য কাজের প্রেশারে। আর বাসায় বন্ধুর এক্সেস, বিবাহিত কোনো ফ্রেন্ডের বাসায় বন্ধুর এক্সেস কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না। আপনার বন্ধু বিবাহিত, আপনার স্ত্রী, আপনি থাকেন একসঙ্গে, সেখানে তৃতীয় কোনো বন্ধু যদি রাত্রি যাপন করে বা দীর্ঘ সময় যাপন করে, সেটি কখনোই কখনোই ভালো কোনো রেজাল্ট দেয় না। আগুন আর বোম কখনোই কাছাকাছি আসলে না গলে থাকতে পারে না। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে নেশা করার পরে একটা মানুষ কি করে না করে সেটা কিন্তু তার এখতিয়ারের মধ্যে থাকে না। সে তখন বোঝে না। নেশাটা যখন কেটে যায় তখন সে রিয়ালাইজ করে ইট ওয়াজ আ মিস্টেক। বাট আফসোস,
হয়তো ইকরার নেশাটা কেটে যাওয়ার সময়টা সে পায় নাই। তার আগেই সে ট্রিগার্ড বা টেম্পার্ড বা সামহাও তার অ্যাংজাইটি, ওই যে আলভি শুরুর দিকে যে বলেছিল যে তাকে ট্রিগার করছে সবাই, ট্রিগারও করছে, আলভিরও দোষ আছে। শুধু ট্রিগারে তো কাজ হবে না, ট্রিগার কখনো কাজ হবে যখন আলভির দোষ থাকবে। খামাখা শূন্যের উপরে তো আর ট্রিগার হয় না। ট্রিগার তখনই হয়েছে যখন আলভির দোষ পাইছে, ওই দোষ নিয়ে তো ট্রিগার হয়েছে। যাই হোক, আলভি একেবারেই যে ধোয়া তুলসী পাতা বা ইকরাও যে ধোয়া তুলসী পাতা তা না। একটা অকারেন্স হয়ে গেছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, ইকরা পৃথিবীতে নাই। এখন রিজিককে যদি ঠিকঠাক ভাবে পরিচর্যা করতে হয়, রিজিককে যদি একটা সুন্দর পৃথিবী দিতে হয়, তাহলে এই সমস্ত বিষয়গুলো থেকে রিজিককে দূরে রাখতে হবে এবং ইন ফিউচার যেন এই সমস্ত বিষয় রিজিকের সামনে না আসে। আলভির খুব দ্রুত এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসা উচিত বা দেখা করা উচিত বা সারেন্ডার করা উচিত এবং দলীয় বা রাজনৈতিক বা প্রশাসনিক কোনো প্রভাব না খাটিয়ে এটার একটা সুস্থ তদন্ত, সুস্থ বিচার হওয়া উচিত। সুস্থ সঠিক বিচার হলে রিজিকের সঙ্গে সঠিক মানে হবে, রিজিকের সঙ্গে একটা সুবিচার হবে, রিজিক একটা সুন্দর একটা ভবিষ্যৎ পাবে। যদি কোনো অস্বস্তিকর, যদি কোনো অনৈতিক বা প্রেশার ক্রিয়েট করে কোনো বিচার হয়, এটা রিজিকের জন্যও খারাপ। এখন এত কিছুর পরেও আলমি যদি রিয়ালাইজ করে যে না, হি ওয়াজ রং, এখন এত কিছুর পরে আলমি কি রিজিককে তার সঙ্গে ধরেন, আলমিকে 1 বছর বা 2 বছরের জেল দিয়ে তাকে ছেড়ে দিল, এরপরে যদি আলমি নিজে ঠিক না হয়, এরপরে যদি আলমি একই কাজ পুনরাবৃত্তি করতে থাকে, তাহলে তো রিজিকের ভবিষ্যৎ আরো খারাপ হবে। আলমির কাছে কি রিজিক সেফ? যে অভিযোগগুলো রিজিক আলমির বিরুদ্ধে এসছে, এরকম একজন বাবার কাছে কি তার সন্তান সেফ? যে অভিযোগগুলো ইকরার বিরুদ্ধে এসছে, এরকম একজন মায়ের কাছে কি তার সন্তান সেফ? প্রশ্নটা খুবই জটিল, উত্তরটা খুবই সহজ। আমি আমার জীবদ্দশায় এরকম একটা ইয়াং কাপল দেখছি, যেই ভাইটির নাম বলবো না, ভাইটা আমার এলাকার বড় ভাই, আর আপুটা ছিল আমার স্কুলের, আমার কলেজের বড় বোন। এইচএসসির পরে তারা বিয়ে করে ফেলে পালিয়ে, এবং আমার বাসায় সাবলেট থাকে তারা। আমি একটা ফ্ল্যাট নিয়েছিলাম, ওই যে পার্টি শার্টি আমরাও করতাম মাঝে মধ্যে ভাই, তো এই বিষয়গুলো জানি আর কি। তো একটা ফ্ল্যাট নিয়েছিলাম আমি অন্য একটা কাজে, পারপাসে। আমার একটা কোচিং সেন্টার ছিল, সেই কোচিং সেন্টারটা আমার বাসা থেকে দূরে ছিল, এই কারণে একটা ফ্ল্যাট নিতে হয়েছিল। তো ওই ফ্ল্যাটে আমি থাকতাম মাঝে মাঝে, বা ওই ফ্ল্যাটে বাকি রুমগুলো আমি সাবলেট দিয়ে রাখছিলাম, কারণ এত বড় ফ্ল্যাট আমার লাগবে না। তো ওই ফ্ল্যাটে সেই বড় ভাই আর আপুটা ভাড়া নিল, এবং তখন দেখলাম যে এই বয়সে একটা নেশাখোর ছেলে কিভাবে রেসপন্সিবিলিটি নিয়ে নেয়, রেসপন্সিবল হয়ে যায়। সেই ছেলেটা, সেই ভাইয়াটা রেগুলার ডাইল খাইতো, ফেন্সিডিল খাইতো, এবং খুবই বাজে অবস্থা ছিল এলাকায়। আমরা খুবই অবাক হয়েছি যে এই ভাই, এই মেয়ে এই ছেলের কিভাবে বিয়ে করলো। বাট স্টিল তাকে যখন আমি দেখি এখনো, তারা খুব ভালো আছে, এবং ভাইয়াটা একেবারে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে সন্তান, ওয়াইফ নিয়ে খুব সুন্দর জীবনযাপন করছে। তার ভিতরেও এই কোয়ালিটিগুলো ছিল, যে এই কোয়ালিটিগুলো আলভির বিরুদ্ধে অভিযোগটা এসেছে। তো বিয়ের পরে সে কিন্তু একেবারেই সুস্থ হয়ে গেছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু আলভির প্রবলেমটা হয়েছিল বিয়ের পরে, আর তার প্রবলেমটা ছিল বিয়ের আগে। আলভি আর ইকরা দুইজন সেম কাজই করতো, দুইজন একই কাজ করতো, একই জিনিস, একই সার্কেলে আড্ডা দিত, একই টাইপের পার্টি করতো। সো আলভির কাজে ইকরার যে একটা মদত ছিল, বা ইকরার কাজে আলভির যে একটা সাপোর্ট ছিল, এটা কিন্তু পরিষ্কার এখানে। সো একটা সুন্দর
একটা সুস্থ জীবনযাপনের জন্য পরিবার দরকার, বাবা মা দরকার, গার্ডিয়ান দরকার, অভিভাবক দরকার, আমাকে সঠিক পথ দেখানোর জন্য একটা লোক দরকার। সর্বোপরি এমন সার্কেল থেকে বিরত থাকতে হবে যেই সার্কেল আমাকে মোটিভেট করবে খারাপ কাজ করবার জন্য, রাদার দেন বিরত থাকার জন্য যেটা করার কথা সেটা না করে তারা আমাকে খারাপ কাজ করার জন্য মোটিভেট করবে। যাই হোক, আলভির জীবনে বা আলভির কপালে কি আছে জানি না। আল্লাহ তাআলা নাকি 50 বছর আগে, পৃথিবী সৃষ্টির 50 বছর আগে প্রত্যেকের রিজিক লিখে রেখেছেন। সো রিজিক, তার রিজিক নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে যতদিন বেঁচে থাকার কথা। আলভিও তার রিজিক দিয়ে থাকবে, শাস্তি যা পাওয়ার সে পাবে। এখন এই বিষয়গুলো থেকে যদি এক্সিস্টেন্ট যারা আছেন, আলভি কি একাই যে এই কাজগুলো করে, আর কোনো হিরো নাই যারা এই কাজ করে না? এটাও কিন্তু একটা বড় কোশ্চেন। আমাদের মিডিয়াতে তথা ওয়ার্ল্ড ওয়াইড এরকম বহু হিরো আছে, স্টিল এই কাজগুলো করে যাচ্ছেন, করছেন। তারা সবাই আলভির, তাদের সবার দরকার নেই, বাংলাদেশে যারা আছেন অ্যাটলিস্ট তারা আলভির জীবন থেকে যদি শিক্ষা না নেন তাহলে আসলে কিছুই করবার নেই। কেউ যদি নিজের পায়ে কুড়াল মানে তাহলে তাকে কেউ আর থামাইতে পারে না। যাই হোক, দোয়া করি যে আলভির একটা সুষ্ঠু বিচার, একটা স্বাভাবিক বিচার হোক, প্রেশারাইজড কোনো বিচার না হোক, স্বজনপ্রীতি না হোক, ভুল সিদ্ধান্ত না হোক। আরো একটা ভুল সিদ্ধান্ত হয়তো আরো একটা জীবন চলে যেতে পারে।